ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশনের থিসিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করে। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছে কোন ধরনের আইস থাকে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেনটা দেখেন, কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছে কোন ধরনের আইস থাকে? তো ভাই আমি আপনাদেরকে বারবার বলি, শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলোর সলিউশনগুলো শেয়ার করাটাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য নয়। আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে সামনের ভর্তি পরীক্ষার জন্য আরো কি কি ইনফরমেশন মাথায় রাখতে হবে এগুলো রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে ভাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। তো দেখেন ভাই, আমরা মোটামুটি 3 টাইপের শ্রেণীভুক্ত মাছের উদাহরণ খুঁজে পাই। একটা হচ্ছে ভাইয়া কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছ, একটা হচ্ছে ভাইয়া কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছ, আরেকটা হচ্ছে ভাইয়া সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ, আরেকটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ। এই যে মাছের এই যে শ্রেণী বিভাগগুলা, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেটা পেলাম, এই যে শ্রেণী বিভাগগুলা এবং এই যে আইসের ধরনগুলা, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। সো আপনাকে এই রিলেটেড ইনফরমেশনগুলো কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে। তো দেখেন, আমি বললাম আমরা মাছের মোটামুটি 3টা শ্রেণী বিভাগ পাই। একটা হচ্ছে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছ, আর যে সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ, আর একটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ। এখন আসেন ভাইয়া একটা ইনফরমেশন, এই যে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত যে মাছ, এগুলাকে আবার তরুণাস্থিময় মাছও বলা হয়। কি বলা হয় ভাইয়া? তরুণাস্থিময় মাছ। এই যে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছগুলাকে আবার তরুণাস্থিময় মাছও বলা হয়। আসেন এটার সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ, এই মাছগুলাকে আবার অস্থিময় মাছও বলা হয়। কি বলা হয় ভাইয়া? অস্থিময় মাছ। এই যে দেখেন, এটা রিমেম্বার কি করবেন কিভাবে? তরুণাস্থিময় মাছ কোন শ্রেণী বিভাগকে বলা হয় বা অস্থিময় মাছের শ্রেণী বিভাগটা কোনটা, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। সেটার জন্য আমি ট্রিকটা দিব হচ্ছে, এই যে শর্টকাটটা বলবো মনে রাখার জন্য, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিনোপটেরোজি, এই যে দেখেন অস্থিময় মাছ, এই যে অ্যাক্টিনোপটেরোজি, এই যে অ্যাক্টিনোপটেরোজি লিখতে কি আছে? সরও। আর অস্থিময় মাছ লিখতেও কি আছে? সরও। এই যে মনে রাখবেন, এই যে অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছগুলো হচ্ছে এই যে সরও দিয়ে কি হয়? অস্থিময় মাছ। এটা রিমেম্বার করবেন এইভাবে, আমিও নিজে এইভাবে রিমেম্বার করতাম। তাহলে আমি আপনাকে বললাম যে মাছের 3টা শ্রেণী বিভাগ পাই, তার মধ্যে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছ, আর যে সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ, আর হচ্ছে ভাই অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ। তো তার মধ্যে আমরা বিশেষ বৈশিষ্ট্য পেলাম হচ্ছে কন্ট্রিক্টিশ যে শ্রেণীভুক্ত মাছ, এদেরকে ভাইয়া আবার বলা হয় তরুণাস্থিময় মাছ। কেন বলা হয় জানেন? কারণ এই যে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত যে মাছগুলো আছে, এদের অন্ত কঙ্কালটা হচ্ছে ভাইয়া তরুণাস্থি নির্মিত, সেজন্য এদেরকে তরুণাস্থিময় মাছ বলা হয়। দেন আরেকটা জিনিস আমি আপনাকে বললাম যে বিশেষত্ব অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত যে মাছগুলো আছে, এদেরকে আবার অস্থিময় মাছও বলা হয়। কিভাবে রিমেম্বার করবেন সেটা আমি বললাম। অ্যাক্টিনোপটেরোজি লিখতে দেখেন প্রথম অক্ষর মিল আছে। এই যে অ্যাক্টিনোপটেরোজি অস্থিময় মাছ, এই যে অ্যাক্টিনোপটেরোজি মাছগুলোকে কি বলা হয়? অস্থিময় মাছ বলা হয়। কারণ হচ্ছে ভাইয়া এদের অন্ত কঙ্কালটা হচ্ছে ভাইয়া অস্থি নির্মিত। ওকে, এখন আসেন আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই যে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত যে মাছ, এই মাছগুলোর আইসের ধরনটা হচ্ছে ভাইয়া প্লাকোয়েট আইস। কি আইস ভাইয়া? প্লাকোয়েট আইস। আমি একটু টাইম নিয়ে রিলেটেড ইনফরমেশনগুলো আপনাকে বোঝাচ্ছি, কারণ হচ্ছে ইনফরমেশনগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আপনাকে ওইভাবেই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। এই যে কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত যে মাছ, এই মাছের আইসের ধরনগুলো হচ্ছে ভাইয়া প্লাকোয়েট আইস। কি আসবে? প্লাকোয়েট আইস। এবং এই যে প্লাকোয়েট আইস বা কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছ বা তরুণাস্থিময় মাছের এক্সাম্পলগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি সেটা হচ্ছে স্ট্রিংরে, করাত মাছ এবং হাঙ্গর। এই যে 3টা মাছের উদাহরণ বললাম আমি, এই 3টা মনে রাখলেই চলবে আপনার। একটা হচ্ছে স্ট্রিংরে, আরেকটা হচ্ছে করাত মাছ, আর একটা হচ্ছে এই হাঙ্গর। এই 3টা মাছ, এগুলা হচ্ছে ভাই তরুণাস্থিময় মাছও বলতে পারেন, এগুলাকে আবার কন্ট্রিক্টিশ শ্রেণীভুক্ত মাছও বলতে পারেন, আবার এগুলার আইসের ধরনটা হচ্ছে প্লাকোয়েট আইস। তার মানে দেখেন আপনি একটা রিলেটেড ইনফরমেশন থেকে কয়টা কোয়েশ্চেন হতে পারে? 3টা। প্লাকোয়েট আইস যুক্ত মাছ কোনগুলা? এই যে স্ট্রিংরে, করাত মাছ বা হাঙ্গর। অথবা কোয়েশ্চেন হতে পারে স্ট্রিংরে কোন শ্রেণীভুক্ত মাছ? সেটা হচ্ছে ভাই
কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছ, অথবা নিচের কোনটি তরুণাস্থিময় মাছ, অথবা এই এক্সাম্পলগুলো মনে রাখবেন। তাহলে দেখেন একটা রিলেটেড ইনফরমেশন থেকে আপনার কয়ভাবে কোয়েশ্চেনগুলো হতে পারে। সো এক্সাম্পলগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন নেক্সট যে আঁশটা গ্যানোইড আঁশ, 2 নম্বর শ্রেণী বিভাগটা আমি আপনাকে বলেছিলাম মাছের, সেটা হচ্ছে ভাই সার্কোপটেরোজি। সেটা কি ভাই? সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ। এই যে এই সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত মাছের আঁশের ধরনটা হচ্ছে ভাই গ্যানোইড আঁশ। কি আসবে? গ্যানোইড আঁশ। এবং এই সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ বা গ্যানোইড আঁশযুক্ত মাছের উদাহরণ হচ্ছে লাংফিশ এবং হচ্ছে শিলাকান্ত মাছ। কি ভাই? লাংফিশ এবং হচ্ছে কি শিলাকান্ত মাছ। ওকে, এক্সাম্পলগুলো মনে রাখবেন। দেন আমি আরেকটা শ্রেণী বিভাগ বলেছিলাম আপনাকে শুরুতে, সেটা হচ্ছে ভাই অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ। সেই মাছগুলোকে আবার কি বলা হয় বলেছিলাম? অস্থিময় মাছ বলেছিলাম। এখন আসেন এই অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ বা অস্থিময় মাছের মধ্যে আমরা 2 ধরনের আঁশ পাই। কয় ধরনের আঁশ পাই ভাই? 2 ধরনের আঁশ পাই। এই জিনিসটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। 2 ধরনের আঁশ পাই। একটা হচ্ছে ভাই সাইক্লয়েড বা গোলাকার আঁশ পাই। সাইক্লয়েড বা কি গোলাকার, অর্থাৎ সাইক্লয়েড যে কথা, গোলাকারও একই কথা, যেটা লাউ সেটা কদুর মতো। তাহলে বললাম যে অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছের মধ্যে বা অস্থিময় মাছের মধ্যে আমরা 2 ধরনের আঁশ পাই। একটা হচ্ছে সাইক্লয়েড বা গোলাকার, আর একটা হচ্ছে টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশ। তাহলে দেখেন, তার মানে অস্থিময় মাছ বা অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছের মধ্যে আমরা 2 ধরনের আঁশ পাচ্ছি। একটা হচ্ছে ভাই সাইক্লয়েড বা গোলাকার, আর একটা হচ্ছে টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশ। এখন আসেন এই যে অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ বা অস্থিময় মাছের উদাহরণগুলো হচ্ছে রুই, কাতলা, টাকি, ইলিশ ইত্যাদি। রুই, কাতলা, টাকি, ইলিশ ইত্যাদি। এখানে মনে রাখবেন এই যে রুই মাছ, এটার আঁশের ধরনটা হচ্ছে ভাই সাইক্লয়েড। এটার আঁশের ধরনটা কি? সাইক্লয়েড বা গোলাকার। রুই মাছ, রুই মাছের আঁশের ধরনটা কি? সাইক্লয়েড বা কি গোলাকার। গোলাকার। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। দেন এই যে টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশের আমি যদি একটা মাছের উদাহরণ দিই, সেটা হচ্ছে কই। সেটা হচ্ছে কি? কই মাছ। কই মাছের আঁশের ধরনটা হচ্ছে ভাই টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশ। আর সাইক্লয়েড বা গোলাকার যুক্ত আঁশের উদাহরণ যদি দিই, এটা হচ্ছে কি? রুই। রুই মাছের আঁশের ধরনটা হচ্ছে ভাই সাইক্লয়েড বা গোলাকার, এবং এগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছ, এবং এদের অন্তঃকঙ্কালটা অস্থি নির্মিত হওয়ার কারণে এদেরকে অস্থিময় মাছ বলা হয়। আর একটা ইনফরমেশন বললাম, টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশ হচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া কই। কই মাছের আঁশের ধরনটা হচ্ছে ভাইয়া টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশ। এই যে রিলেটেড ইনফরমেশনগুলো, এগুলো আপনাকে রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। আসেন আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি। দেখেন কোয়েশ্চেনটা ভাইয়া, কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছে কোন ধরনের আঁশ থাকে? তাহলে আমি আপনাকে বললাম যে আমরা মাছের 3টা শ্রেণী বিভাগ পেয়েছিলাম। কয়টা ভাইয়া? 3টা। একটা হচ্ছে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছ, আর হচ্ছে ভাইয়া সার্কোপটেরোজি, সার্কোপটেরোজি, আরটা হচ্ছে ভাইয়া কি? অ্যাক্টিনোপটেরোজি, অ্যাক্টিনোপটেরোজি। ওকে, অ্যাক্টিনোপটেরোজি। এর মধ্যে দেখেছিলাম কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত যে মাছ, এদের মধ্যে আমরা পেয়েছিলাম হচ্ছে ভাইয়া হচ্ছে প্লাকহয়েড আঁশ। কি আসবে? প্লাকহয়েড আঁশ পেয়েছিলাম কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের মধ্যে। আর সার্কোপটেরোজি শ্রেণীভুক্ত যে মাছ, এদের মধ্যে আমরা পেয়েছিলাম হচ্ছে ভাই গ্যানোইড আঁশ। কি আসবে? গ্যানোইড আঁশ। দেন অ্যাক্টিনোপটেরোজি শ্রেণীভুক্ত মাছের মধ্যে আমরা কিন্তু আবার 2 ধরনের আঁশ পেয়েছিলাম। একটা হচ্ছে ভাই সাইক্লয়েড বা গোলাকার, একটা কি ভাইয়া? সাইক্লয়েড বা গোলাকার, আর একটা হচ্ছে ভাইয়া টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশ পেয়েছিলাম। এবং আপনাকে বলেছিলাম সাইক্লয়েড বা গোলাকার আঁশের ধরন, আঁশের যদি একটা মাছের এক্সাম্পল দিই, সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছের আঁশের ধরনটা হচ্ছে ভাই সাইক্লয়েড বা গোলাকার, আর টিনয়েড বা কাঁটাযুক্ত আঁশের মাছের এক্সাম্পল দিয়েছিলাম আমি আপনাকে কই। এই যে কয়েকটা ইনফরমেশন, এগুলো মাথায় রাখবেন। এগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষা আসা আপনি এই টাইপের যে কোনো কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারেন। তাহলে দেখেন কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছে আমরা কোন ধরনের আঁশ পেয়েছিলাম ভাইয়া? প্লাকহয়েড আঁশ। কি আঁশ ভাইয়া? প্লাকহয়েড আঁশ। এই যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখবেন, তাহলে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন, আঁশ সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেনটা দেখেন, তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? আমি আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন সলভ করার সময় বিভিন্ন শ্রেণীভুক্ত মাছের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আপনার সাথে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। সেখানে দেখা গিয়েছিল কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত যে মাছ,
কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত যে মাছ সেটা কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত যে মাছ সে মাছের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল হচ্ছে সেই শ্রেণীভুক্ত মাছগুলোকে আমরা তরুণাস্থিযুক্ত মাছ বলতে পারতাম। তার মানে কোয়েশ্চেনটা এভাবে হতে পারতো যে তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে, এটা না হয়ে কোয়েশ্চেনটা এভাবেও হতে পারতো যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে। কারণ কেন? কারণ আমরা দেখেছিলাম কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত যে মাছ সেগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল হচ্ছে এগুলাকে তরুণাস্থিময় মাছ বলা হতো। এবং সাথে সাথে আরেকটা জিনিস ছিল এই যে তরুণাস্থিযুক্ত মাছ বা কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত যে মাছ এটার আইসের ধরনটা ছিল হচ্ছে ভাইয়া প্লাকয়েড আইস। কি আইস ভাইয়া? প্লাকয়েড আইস। আমি রিলেটেড ইনফরমেশনগুলো বারবার আপনাকে রিমেম্বার করে দিই এই জন্যই, কারণ এই ইনফরমেশনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত এই জিনিসগুলো দেখবেন বা প্র্যাকটিস করবেন, মনে রাখার চেষ্টা করবেন, তত আপনার জন্য সবচেয়ে বেশি বেটার। তার মানে কোয়েশ্চেনটা আমাকে কি করা হয়েছে যে তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে। তার মানে কোয়েশ্চেনটা এভাবে হতে পারতো যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে। তবে এই টাইপের কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছ বা তরুণাস্থিময় মাছের যে বৈশিষ্ট্যগুলা, এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো দেখেন আমি আপনাকে কিছু বৈশিষ্ট্য ফার্স্ট কোয়েশ্চেনে বলে দিয়েছি। কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল হচ্ছে এই কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছগুলাকে আপনার কি বলা হতো? তরুণাস্থিময় মাছও বলা হতো। কারণ হচ্ছে এদের অন্তকঙ্কালটা কি নির্মিত? সম্পূর্ণ তরুণাস্থিময় নির্মিত। এটা কিন্তু আমি ফার্স্টেই বলেছিলাম, অন্তকঙ্কালটা তরুণাস্থিময় নির্মিত হওয়ার কারণে এই কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছগুলাকে কি বলা হয়? তরুণাস্থিময় মাছ। দেখেন বৈশিষ্ট্যগুলো আপনারা কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন সলভের সময় বলে দিয়েছি। ফার্স্ট বৈশিষ্ট্য দেখেন, দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড আইস দ্বারা আবৃত থাকে। এটা পুরান কথা, কারণ আমি প্রথমেই আপনাকে বলেছি কন্ট্রিক্টিস বা তরুণাস্থিময় মাছের এদের আইসের ধরনটা ছিল হচ্ছে ভাই প্লাকয়েড আইস। ওকে, তার মানে এই ইনফরমেশন আপনার জানা। দেন সেকেন্ড যে বৈশিষ্ট্য দেখেন সেটা আমি ফার্স্ট কোয়েশ্চেনে বলেছিলাম যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের একটা বৈশিষ্ট্য ছিল তরুণাস্থিময় মাছ। কেন তরুণাস্থিময় মাছ বলা হতো? কারণ কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের অন্তকঙ্কালটা সম্পূর্ণ তরুণাস্থিময়, অর্থাৎ তরুণাস্থি নির্মিত হওয়ার কারণে এই কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছগুলোকে তরুণাস্থিময় মাছ বলা হয়। তো দেখেন এখানে 3 নম্বর যে ইনফরমেশন সেটা হচ্ছে নতুন ইনফরমেশন এবং এটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছ বা তরুণাস্থিময় মাছের মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র দেহের বাইরে কি থাকে ভাইয়া? উন্মুক্ত থাকে। মাথার দুই পাশে কয় জোড়া ভাইয়া? 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র দেহের বাইরে কি থাকে ভাইয়া? উন্মুক্ত থাকে। এবং মনে রাখবেন পুচ্ছ পাখনাটা হচ্ছে ভাইয়া হেটারো সার্কেল। পুচ্ছ পাখনা কি ভাইয়া? হেটারো সার্কেল। এই যে কয়েকটা ইনফরমেশন, তার মধ্যে কিন্তু 2টা ইনফরমেশন পুরান, আর 3 এবং 4 নম্বর ইনফরমেশন আপনার সাথে নতুন সংযোজন যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের মাথার দুই পাশে ভাইয়া 5 থেকে 7 জোড়া কি থাকে ভাইয়া? ফুলকারন্ধ্র দেহের বাইরে কি থাকে? উন্মুক্ত থাকে। এবং পুচ্ছ পাখনাটা হচ্ছে ভাইয়া হেটারো। আপনি যদি এই কয়েকটা ইনফরমেশন কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছ বা তরুণাস্থিময় মাছের এই কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় সে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো দেখেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? তার মানে হচ্ছে ভাই কোয়েশ্চেনটা কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে, সেম কথা। তো আমরা দেখেছিলাম কন্ট্রিক্টিস বা তরুণাস্থিময় মাছের মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র দেহের বাইরে কি থাকে ভাইয়া? উন্মুক্ত থাকে। এবং পাশাপাশি আরেকটা নতুন ইনফরমেশন আপনার জন্য সংযোজন করেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া পুচ্ছ পাখনাটা হেটারো সার্কেল। পুচ্ছ পাখনাটা কি ভাইয়া? হেটারো সার্কেল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে কয়েকটা ইনফরমেশন কন্ট্রিক্টিস বা তরুণাস্থিযুক্ত মাছের এই কয়েকটা ইনফরমেশন, এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় সেই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। পাশাপাশি আমি আরেকটা রিলেটেড ইনফরমেশন একটু ছোট করে আপনাকে রিমেম্বার করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি ফার্স্ট কোয়েশ্চেনে আরেকটা শ্রেণী বিভাগের কথা আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে ভাই অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত মাছগুলাকে আমি বলেছিলাম এগুলাকে অস্থিময় মাছ বলা হয়। কি মাছ ভাইয়া? অস্থিময় মাছ। এবং এদের আইসের ধরনটা ছিল দুই রকম, একটা হচ্ছে সাইক্লয়েড বা গোলাকার আইস, আর একটা হচ্ছে ভাই টিনয়েড আইস। এই যে এই এক্সাম্পলগুলো আপনাকে বলেছিলাম ফার্স্ট কোয়েশ্চেনে, সাইক্লয়েড বা গোলাকার, আর একটা হচ্ছে
টিনোয়েড বা কাঁটাযুক্ত আইস। তো এই যে অ্যাক্টিনোপটেরিজি বা অস্থিময় মাছের কিছু বৈশিষ্ট্য আমি এখানে আপনার সাথে শেয়ার করেছি। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আপনারা জানা, বাট কয়েকটা ইনফরমেশন একটু নতুন, আমি দ্রুত আপনাকে ইনফরমেশনগুলো মনে করে দিচ্ছি। তো দেখেন, এই অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে দুই ধরনের আইস আছে। একটা হচ্ছে সাইক্লয়েড বা গোলাকার আইস, আর একটা হচ্ছে ভাই টিনোয়েড আইস। এখানে সাইক্লয়েড বা গোলাকার আইসের মাছের উদাহরণ হচ্ছে ভাই রুই মাছ। কি মাছ? রুই মাছ। আর টিনোয়েড বা কাঁটাযুক্ত মাছের আইসের এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে কই মাছ। কই মাছের আইসের ধরনটা হচ্ছে ভাই টিনোয়েড বা কাঁটাযুক্ত আইস। আর এখানে কি একটা ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করেছি, কিছু মাছ আছে যেমন এই যে বোয়াল, শিং, মাগুর, এসব মাছে কিন্তু আইস থাকে না। ইনফরমেশনটা মাথায় রাখবেন, এটা আপনার ভর্তি পরীক্ষায় অনেক সময় কাজে লাগবে। যে বোয়াল, শিং, মাগুর এইসব মাছের কি থাকে না ভাই? আইস থাকে না। এবং দেখেন সেকেন্ড যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু পুরাতন বৈশিষ্ট্য, সেটা ফার্স্ট কোয়েশ্চেনে বলেছি এবং অনেকবার বলেছি। দেখেন, অন্তঃকঙ্কালটা অস্থি নির্মিত। কাদের? এই অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য, একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল হচ্ছে এদেরকে অস্থিময় মাছ বলা হয়। কেন বলা হয় জানেন? কারণ এদের অন্তঃকঙ্কাল যেটা, সেটা সম্পূর্ণ অস্থি নির্মিত হওয়ার কারণে এই অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর যে মাছগুলো আছে এদেরকে অস্থিময় মাছ বলা হয়। ইনফরমেশন আপনারা জানা। এই যে দেখেন 3 নাম্বার যে ইনফরমেশনটা, পুচ্ছ পাখনাটা প্রাথমিক পর্যায়ে হ্যাটারো সার্কেল বাট পরবর্তীতে হোমো সার্কেল, যেটা আমরা কন্টিকটিস শ্রেণীভুক্ত মাছ বা তরুণাস্থিময় যুক্ত মাছের ক্ষেত্রে দেখেছিলাম। পুচ্ছ পাখনাটা ছিল হচ্ছে ভাই হ্যাটারো সার্কেল, বাট এই যে অ্যাক্টিনোপটেরিজি বা অস্থিময় মাছের ক্ষেত্রে পুচ্ছ পাখনাটা প্রাথমিক পর্যায়ে হ্যাটারো সার্কেল বাট পরবর্তীতে হচ্ছে ভাইয়া হোমো সার্কেল। এই ইনফরমেশনটা মনে রাখবেন। 4 নম্বর বৈশিষ্ট্যটা দেখেন, উদর গহ্বরে ফটকা থাকতে পারে। কি থাকতে পারে ভাইয়া? উদর গহ্বরে ফটকা থাকতে পারে। দেন 5 নম্বর যে বৈশিষ্ট্য, জীবিত মাছের প্রায় 96% হচ্ছে ভাইয়া এই অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত অথবা অস্থিময় মাছ। জীবিত মাছের কত ভাইয়া? প্রায় 96%। দেন দেখেন লাস্ট যে ইনফরমেশনটা দেখেন, 6 নম্বর যে ইনফরমেশন বা বৈশিষ্ট্যটা দেখেন, শ্বসন অঙ্গটা 4 জোড়া ফুলকা বা কানকু দ্বারা কি থাকে ভাইয়া? ঢাকা থাকে। শ্বসন অঙ্গটা 4 জোড়া ফুলকা বা কানকু দ্বারা কি থাকে? ঢাকা থাকে। যেটা আমরা কন্টিকটিস শ্রেণীভুক্ত মাছ বা অস্থিময় মাছের ক্ষেত্রে দেখেছিলাম, শ্বসন অঙ্গটা 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র দিয়ে দেহের বাইরে কি থাকে ভাইয়া? উন্মুক্ত থাকে। বাট এই অ্যাক্টিনোপটেরিজি বা অস্থিময় মাছের ক্ষেত্রে শ্বসন অঙ্গটা 4 জোড়া ফুলকা বা কানকু দ্বারা কি থাকে ভাইয়া? ঢাকা থাকে। এই যে কয়েকটা ইনফরমেশন, এই যে অস্থিময় মাছ বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর এইসব বৈশিষ্ট্য প্লাস হচ্ছে কন্টিকটিস শ্রেণীভুক্ত মাছ বা তরুণাস্থিময় মাছের এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষায় এসে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। তো দেখেন ভাই, আমরা এই কোয়েশ্চেনটা যদি সলভ করি, এটা তো সলভ করলাম অলরেডি। তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? সেটা হচ্ছে 5 থেকে 7 জোড়া। আর হচ্ছে ভাইয়া অস্থিময় মাছের ক্ষেত্রে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? সেটা হচ্ছে 4 জোড়া ফুলকারন্ধ্র কানকু দ্বারা কি থাকে ভাইয়া? ঢাকা থাকে। এটা হচ্ছে ভাই অস্থিময় মাছের ক্ষেত্রে 4 জোড়া ফুলকা বা কানকু দ্বারা কি থাকে ভাই? ঢাকা থাকে শ্বসন অঙ্গটা। এই টাইপের এই কয়েকটা রিলেটেড ইনফরমেশন বা এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষায় সে এই টাইপের আরো অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন শ্রেণীভুক্ত প্রাণীদের এপিডার্মাল আইস থাকে? কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া, কোন শ্রেণীভুক্ত প্রাণীদের এপিডার্মাল আইস থাকে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমরা কিন্তু পূর্বের দুইটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে বিভিন্ন শ্রেণীভুক্ত মাছের বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের আইস সম্পর্কে এতক্ষণ ধরে আমরা লং ডিসকাশন করেছিলাম। বাট আমরা কিন্তু এখন একটা এক্সেপশনাল আইস পেলাম, সেটা হচ্ছে ভাই এপিডার্মাল আইস, যেটা কিন্তু আমরা যে বিভিন্ন শ্রেণীভুক্ত মাছ দেখেছিলাম, যেমন এই যে আমি যদি আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে জিনিসগুলো আবার রিমেম্বার করে দিই, যেমন কন্টিকটিস যে শ্রেণীভুক্ত মাছ, এটার মধ্যে আমরা যে আইসটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভাইয়া প্লাকোয়েট আইস। কি আইস পেয়েছিলাম ভাইয়া? প্লাকোয়েট আইস। দেন 2 নম্বরে ছিল হচ্ছে ভাইয়া সার্কোপটেরিজি। কি ছিল ভাইয়া? সার্কোপটেরিজি শ্রেণীভুক্ত যে মাছ, তাদের মধ্যে আমরা যে আইসটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভাইয়া গ্যানোয়েট আইস। কি আইস ভাইয়া? গ্যানোয়েট আইস। দেন আরেকটা শ্রেণীভুক্ত দেখেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীভুক্ত যে মাছ, এদের মধ্যে আমরা 2 ধরনের আইস পেয়েছিলাম। একটা হচ্ছে ভাইয়া সাইক্লয়েড বা গোলাকার, সাইক্লয়েড বা গোলাকার, আরেকটা হচ্ছে ভাই টিনোয়েড বা
কাঁটাযুক্ত আইস। এই যে দেখেন আমরা কিন্তু বিভিন্ন আইস দেখেছিলাম, প্লাকয়েড আইস দেখেছিলাম কন্টেক্টিস শ্রেণীভুক্ত মাছে, গ্যানোয়েড আইস দেখেছিলাম সার্কোপাটরেজি শ্রেণীভুক্ত মাছে, আর অ্যাক্টিনোপাটরেজি শ্রেণীভুক্ত মাছে দুই ধরনের আইস দেখেছিলাম, সাইক্লয়েড এবং টিনয়েড। বাট এপিডার্মাল আইস এই জিনিসটা কিন্তু আমাদের নতুন। এই যে এপিডার্মাল আইস এটা কাদের বিশেষ বৈশিষ্ট্য, কোন শ্রেণীভুক্ত, কোন শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্য, এটা জানার জন্য ভাই আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রেপটিলিয়া শ্রেণীর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। রেপটিলিয়া শ্রেণীর এই বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনি যদি জানেন তাহলে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন এই যে রেপটিলিয়া শ্রেণীর যে প্রাণীগুলো এদেরকে বলা হয় সরীসৃপ। কি বলা হয় ভাই? সরীসৃপ। আর এই যে সরীসৃপের ডেফিনেশনটা আমরা কিন্তু ক্লাস 5 থেকে শিখে আসতেছি। যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে আমরা তাদেরকে কি বলেছিলাম? সরীসৃপ প্রাণী বলেছিলাম। এই সরীসৃপ প্রাণীগুলাই রেপটিলিয়া শ্রেণীভুক্ত। যেমন অনেকগুলো উদাহরণ আছে, গোগরা সাপ, টিকটিকি, ঠিক আছে, এগুলো হচ্ছে বা রেপটিলিয়া বা সরীসৃপ প্রাণীভুক্ত। দেখেন এই রেপটিলিয়া শ্রেণীর যে কিছু বিশেষ বৈশিষ্ট্য, এই বিশেষ বৈশিষ্ট্যগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আপনাকে মনে রাখতে হবে, রেপটিলিয়া শ্রেণী বা সরীসৃপ প্রাণীর দেহগুলা শুষ্ক এবং এপিডার্মিস উদ্ভূত আইস বা শক্ত প্লেটে কি থাকে ভাইয়া? আবৃত থাকে। রেপটিলিয়া শ্রেণীর প্রাণীগুলা অর্থাৎ সরীসৃপ প্রাণীগুলো হচ্ছে সরীসৃপের এই দেহগুলা কি থাকে ভাই? শুষ্ক থাকে এবং এপিডার্মিস বা এপিডার্মাল উদ্ভূত আইস বা শক্ত প্লেটে কি থাকে ভাই? আবৃত থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এপিডার্মিস উদ্ভূত আইস। ঠিক আছে। দেন 2 নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য রেপটিলিয়া শ্রেণীর বা সরীসৃপের সেটা হচ্ছে পায়ে 5টা করে নখরযুক্ত কি থাকে ভাইয়া? আঙ্গুল থাকে। এই বৈশিষ্ট্য কিন্তু আপনি ক্লাস 5-এও পড়েছিলেন, পায়ে 5টা করে নখরযুক্ত আঙ্গুল থাকে সরীসৃপের মধ্যে। দেন 3 নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য সেটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছিল, যে সরীসৃপের হৃৎপিণ্ডটা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, এই ইনফরমেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কোন শ্রেণীর? সেটা হচ্ছে ভাই রেপটিলিয়া শ্রেণীর বা সরীসৃপের। এই জিনিসটা মাথায় রাখবেন। তবে এখানে একটা ব্যতিক্রম উদাহরণ আছে, সেটা হচ্ছে কুমির। এই যে কুমির, এটা একটা সরীসৃপ, বাট কুমিরের হৃৎপিণ্ডটা হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই জিনিসটা মাথায় রাখবেন। কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট কুমির ছাড়া বাকি যে সরীসৃপ প্রাণীগুলো আছে এগুলার হৃৎপিণ্ড হচ্ছে ভাই অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। দেন 4 নম্বর যে বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে, সরীসৃপ বা রেপটিলিয়া শ্রেণীর প্রাণীগুলোর মধ্যে ফুসফুসি হচ্ছে এদের একমাত্র কি ভাইয়া? শ্বসন অঙ্গ। কি? ফুসফুসি হচ্ছে ভাই এদের একমাত্র শ্বসন অঙ্গ। দেন 5 নম্বর যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সরীসৃপের ডিম চামড়ার মতো বা চুনময় খুলসে কি থাকে ভাইয়া? আবৃত থাকে। এই যে চুনময় খুলসে আবৃত থাকে। কাদের ডিম ভাইয়া? সরীসৃপের ডিম। এই বৈশিষ্ট্যটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে একটা এক্সেপশনাল আমরা আইসের দেখা পেলাম, সেটা হচ্ছে এপিডার্মিস বা এপিডার্মাল উদ্ভূত আইস থাকে কাদের মধ্যে ভাইয়া? সরীসৃপের দেহের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ রেপটিলিয়া শ্রেণীর প্রাণীদের মধ্যে আমরা এপিডার্মিস উদ্ভূত কিসের দেখা পাই? বা আইসের দেখা পাই। এই যে কয়েকটা ইনফরমেশন, এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় এসে ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। তার মানে দেখেন কোন শ্রেণীভুক্ত প্রাণীদের মধ্যে এপিডার্মাল আইস থাকে, সেটা আমরা দেখেছিলাম রেপটাইলিয়া বা সরীসৃপের মধ্যে এপিডার্মিস উদ্ভূত কি থাকে ভাইয়া? আইস থাকে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ। ওকে ভাইয়া, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা ভাইয়া। কোয়েশ্চেনটা দেখেন, কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে? কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 13-14 অ্যাডমিশন টেস্ট এসেছিল। আমি আপনাদেরকে বারবার বলি, শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলোর সলিউশন শেয়ার করে দেওয়াটাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য নয়। আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে সামনের ভর্তি পরীক্ষার জন্য আরো কি কি ইনফরমেশন মাথায় রাখতে হবে এগুলো রিমেম্বার করে দেওয়াটাই হচ্ছে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। আমি এখানে মোটামুটি কয়টা, এখানে 1 2 3 4 5 6 6টা ইনফরমেশন এখানে আমি আপনাদের জন্য শেয়ার করেছি।
এই 6টা ইনফরমেশন যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারের 50% কোয়েশ্চেনের সলিউশন আপনি ইজিলি দিতে পারবেন। আসেন ভাই সেটা কি, এই যে দেখেন গুলকৃমি বৈজ্ঞানিক নাম, গুলকৃমির বৈজ্ঞানিক নাম কি ভাই? অ্যাসকারিস লাম্ব্রিকুইডস। ঠিক আছে, এই নামগুলো মুখস্থ করতে হবে আপনাকে ভাই, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, গুলকৃমির বৈজ্ঞানিক নাম কি ভাই? অ্যাসকারিস লাম্ব্রিকুইডস। এখন আপনি বলতে পারেন ভাই এই জিনিসগুলো এতগুলা মুখস্থ করার দরকার নেই, আমি এখানে আপনাকে যে কয়েকটা দিয়েছি এই 5-6টা একটু মুখস্থ করার ট্রাই করেন। অ্যাকচুয়ালি এগুলো যদি আপনি একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়েন বা একটু খেয়াল করেন, চোখ বন্ধ করে রিমেম্বার করার ট্রাই করবেন, একবার পরে দেখবেন হয়ে যাবে। 2-3 বার করে চোখ বন্ধ করে মনে করে ট্রাই করে দেন আবার নিজে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। তার দেখেন একটু থিসিসটা আগে বুঝেন। এই যে গুলকৃমির বৈজ্ঞানিক নাম কি ভাই? অ্যাসকারিস লাম্ব্রিকুইডস। দেন আসেন ভাই গুদরুগের কৃমি। এই কোয়েশ্চেনটা হয়েছিল গুদরুগ সৃষ্টিকারী পরজীবী, অথবা এটাকে ফাইলেরিয়া কৃমিও বলা হয়। কি কৃমি ভাইয়া? ফাইলেরিয়া কৃমি বা গুদরুগ সৃষ্টিকারী পরজীবী। ফাইলেরিয়া কৃমি, ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম অথবা গুদরুগ সৃষ্টিকারী পরজীবী সেটা হচ্ছে ভাইয়া উইশেরিয়ার ব্যানক্রপ্টি। উইশেরিয়ার ব্যানক্রপ্টি মাথায় রাখবেন, গুদরুগের কৃমি অথবা গুদরুগ সৃষ্টিকারী পরজীবী, অথবা এটা হচ্ছে ভাইয়া ফাইলেরিয়া কৃমি। ঠিক আছে, ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম উইশেরিয়ার ব্যানক্রপ্টি, যেটা গুদরুগ সৃষ্টি করে, এটা মাথায় রাখবেন। দেন হচ্ছে ভাইয়া চোখের কৃমির বৈজ্ঞানিক নাম, ইম্পর্টেন্ট ভাইয়া, লোয়া লোয়া। ঠিক আছে, চোখের কৃমির বৈজ্ঞানিক নাম। দেন হচ্ছে গুড়া কৃমির বৈজ্ঞানিক নাম, গুড়া কৃমি এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। ঠিক আছে, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। ঠিক আছে, এটা হচ্ছে ভাই গুড়া কৃমির বৈজ্ঞানিক নাম। দেন আসেন ভাই আমাশয়। আমাশয় রোগ সৃষ্টিকারী পরজীবী হচ্ছে ভাই অ্যান্টামুইবা হিস্টুলাইটিকা। কি ভাইয়া? অ্যান্টামুইবা হিস্টুলাইটিকা, এটা হচ্ছে ভাই আমাশয় রোগ সৃষ্টিকারী পরজীবী। দেন লাস্ট যেটা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই হুকৃমি। হুকৃমির বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে অ্যানসাইলোস্টোমা ডিউডিনেল। দেখেন ভাই এই হুক কৃমিটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই হুক কৃমির বৈজ্ঞানিক নামটা দেখেন অ্যানসাইলোস্টোমা ডিউডিনেল। ঠিক আছে, একটু নামগুলো একটু হয়তো আমারও প্রনাউন্সিয়েশন হয়তো ঠিক মতো হচ্ছে না, বাট আমি আপনাদেরকে একটু থিসিস করে বোঝাচ্ছি, একটু মনে রাখবেন। এই হুক কৃমি এই যে মানুষের কিন্তু ওই যে অন্ত্রে বসবাস করে মানুষের এইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই হুক কৃমির কারণে কিন্তু আমাদের রক্তশূন্যতা দেখা দিতে পারে। কি ভাইয়া? রক্তশূন্যতা দেখা দিতে পারে। কারণ কি জানেন, এই হুক কৃমিটা মানুষের অন্ত্রে বসবাস করে রক্ত চুষে নেয়। কি চুষে নেই ভাইয়া? রক্ত চুষে নেই। এই জন্য হচ্ছে ভাইয়া ভাইয়া আমাদেরকে বলা হয় যে অন্তত 6 মাস পর পর, এই যে অন্তত 6 মাস পর পর আমরা কৃমির ওষুধ খাই, হচ্ছে এই জন্যই, এই যে হুক কৃমিটার কারণেই কিন্তু আমাদের অন্তত 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া লাগে। কারণ হচ্ছে ভাইয়া এই হুক কৃমিটা মানুষের অন্ত্রে বসবাস করে রক্ত চুষে নেয়, ফলে সংশ্লিষ্ট ব্যক্তির রক্ত শূন্যতা দেখা দেয়। সেজন্য আমাদেরকে বলা হয় যে ডাক্তারের পক্ষ থেকে প্রতি অ্যাটলিস্ট 6 মাস পর পর যাতে আমরা কি খাই ভাইয়া? কৃমির ওষুধ খাই। এই জিনিসটা মনে রাখবেন, অ্যানসাইলোস্টোমা ডিউডিনেল, এটার বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে ভাইয়া হুক কৃমির বৈজ্ঞানিক নাম। এই যে কয়েকটা ইনফরমেশন, গুদরুগের কৃমি বা ফাইলেরিয়া কৃমি, গুদরুগ সৃষ্টিকারী পরজীবী উইশেরিয়ার ব্যানক্রপ্টি, দেন আমাশয় হচ্ছে ভাইয়া অ্যান্টামুইবা হিস্টুলাইটিকা, দেন হচ্ছে এই হুক কৃমিটা খুবই ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, অ্যানসাইলোস্টোমা ডিউডিনেল। এই হুক কৃমিটার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে রক্তশূন্যতা দেখা দিতে পারে, কারণ হচ্ছে এই হুক কৃমিটা মানুষের অন্ত্রে বসবাস করে। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন ভাইয়া মাথায় রাখবেন, তাহলে দেখবেন ভর্তি পরীক্ষা আসা টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাইয়া আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাইয়া এই জিনিসটা যদি আমরা সলভ করি, কোন প্রাণী আমাশয় সৃষ্টি করে? তো আমরা দেখেছিলাম আমাশয় রোগ সৃষ্টিকারী পরজীবী হচ্ছে ভাইয়া অ্যান্টামুইবা হিস্টুলাইটিকা। ঠিক আছে, এই যে অপশনের সিতে আছে ভাইয়া অ্যান্টামুইবা। দেন আছেন এই অপশনে যেটা আসে কি বলেন তো? উইশেরিয়ার ব্যানক্রপ্টি, যেটা হচ্ছে ভাইয়া গুদরুগ সৃষ্টিকারী পরজীবী, অথবা যেটা ফাইলেরিয়া কৃমি, এটা হচ্ছে গুদরুগ সৃষ্টিকারী পরজীবীর নাম হচ্ছে ভাইয়া ফাইলেরিয়া কৃমি, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে উইশেরিয়ার ব্যানক্রপ্টি। পাশাপাশি আপনি এই জিনিসগুলো মনে রাখবেন, এই যে কয়েকটা জিনিস এগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে ভাইয়া ভর্তি পরীক্ষা আসে এই টাইপের আপনি অনেকগুলো কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। জাস্ট আপনি এই যে আমি 6টা ইনফরমেশন দিয়েছি এগুলো একটু নিজে নিজে পড়ে একবার নিজে নিজে খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? নিচের কোনটা স্তন্যপায়ী প্রাণী নয়? আমাকে 4টা প্রাণী দেওয়া আছে অপশনে, তার মধ্যে কোন প্রাণীটা স্তন্যপায়ী প্রাণী নয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এতক্ষণ ধরে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশ্চেন সলভ করতেছি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু ভাই ঢাকা ইউনিভার্সিটির। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রাণীর বিভিন্ন
বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিটা ইয়ারে হয় একটা না হয় আসলে 2 থেকে 3টা কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়। সো যারা ডি ইউর এ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন স্পেশালি আমি তাদেরকে বলবো যারা বায়োলজি দেখাবেন তারা কিন্তু এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন। তো দেখেন ভাই এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনাকে সিম্পলি কয়েকটা রিলেটেড ইনফরমেশন মাথায় রাখতে হবে। আপনার অপশনে যে 4টা প্রাণী আছে এই যে সিল, তিমি এবং ডলফিন, যে 4টা প্রাণী আছে তার মধ্যে এই যে 3টা এই যে শিল, তিমি এবং ডলফিন এগুলো হচ্ছে ভাই স্তন্যপায়ী প্রাণী। এভাবে মনে রাখবেন, স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হিসেবে আপনি এই 3টা প্রাণীকে মনে রাখবেন। একটা হচ্ছে শিল, তিমি এবং ডলফিন, এই 3টা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। বাট অপশনে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হাঙ্গর, যেটা হচ্ছে একটা কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত একটা মাছ। কি ভুক্ত ভাইয়া? হাঙ্গর কি ভুক্ত? কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত একটা মাছ। এখানে যদি আমি আপনাকে ফ্ল্যাশব্যাকে গিয়ে আরো কিছু ইনফরমেশন একটু রিমেম্বার করিয়ে দিই, দেখেন একটার সাথে একটা কোয়েশ্চেন রিলেটেড। এই যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত মাছের যে আইস, সেটা কি আইস ছিল মনে আছে আপনার? প্লাকোয়েট আইস। কি আসছিল ভাইয়া? প্লাকোয়েট আইস। এই যে একটার সাথে একটা। এবং এই যে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত এই যে এই হাঙ্গর, এটা একটা হচ্ছে ভাইয়া তরুণাস্থিময় মাছ। কি মাছ ভাইয়া? তরুণাস্থিময় মাছ। কারণ এদের অন্তঃকঙ্কালটা কি নির্মিত ভাইয়া? তরুণাস্থি নির্মিত। দেখছেন একটার সাথে একটা কোয়েশ্চেন রিলেটেড। এভাবে আপনি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে রিলেটেড ইনফরমেশনগুলো রিমেম্বার করবেন, দেখবেন এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি ভাইয়া সলভ করতে পারবেন। তার মানে আমি এই কোয়েশ্চেন সলভ করার জন্য আপনাকে স্তন্যপায়ী প্রাণীর 3টা এক্সাম্পল মাথায় রাখতে বললাম। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ভাইয়া সিল, তিমি এবং ডলফিন, এই 3টা হচ্ছে ভাই স্তন্যপায়ী প্রাণী। আর হাঙ্গর যেটা অপশনে আছে এটা হচ্ছে একটা কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত একটা মাছ, যেটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয়। দ্যাটস ওয়াই ভাই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি ভাইয়া? কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? আমার অপশনের অ্যান্সার হবে কি? হাঙ্গর। আমরা দেখলাম হাঙ্গরটা স্তন্যপায়ী প্রাণী নয়, কারণ হাঙ্গরটা হচ্ছে কন্ট্রিক্টিস শ্রেণীভুক্ত একটা কি মাছ। বাট সিল, তিমি, ডলফিন এই 3টা হচ্ছে ভাই কি প্রাণী? স্তন্যপায়ী প্রাণী। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে হাঙ্গর। আপনি জাস্ট সিম্পল এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন তাহলেই হবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্গত? দেখেন কোয়েশ্চেনটা, সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্গত? এই কোয়েশ্চেনটা ভাই ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে সামনের ভর্তি পরীক্ষার জন্য যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই পর্বটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি 3 স্টার দেওয়া যায় এই পর্বটাকে। এই যে আর্থ্রোপোডা পর্ব, আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীদের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন টাইমে এই পর্ব থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন রিপিট হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই আর্থ্রোপোডা পর্বটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। সবচেয়ে বড় পর্বটা হচ্ছে ভাইয়া এই আর্থ্রোপোডা পর্ব। এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে ভাইয়া মোটামুটি 11,13,000-এর মতো। প্রায় কত? 11,13,000। ওকে, দেন এটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম বা বড় পর্ব, এটা মাথায় রাখবেন। আমাদের সদস্য বা মেম্বার হচ্ছে এখন পর্যন্ত 11,13,000-এর মতো। দেখেন আসেন এখন আমরা দেখব এই যে আর্থ্রোপোডা পর্বের সবচেয়ে বড় পর্বের যে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এগুলো এখন আমরা দেখব। আসলে দেখব বলতে এগুলো হয়তো আপনাদের জানা আছে, আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। যেভাবে আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন ঠিক ওইভাবে আপনাকে এখানে আমার ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। দেখেন এই যে আর্থ্রোপোডা বা প্রাণীজগতের সবচেয়ে বড় পর্বের যে ফার্স্ট বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেহটা হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং ট্যাগমাটায় বিভক্ত। এই যে এই জিনিসটা ট্যাগমাটায় বিভক্ত, ঠিক আছে? দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং ট্যাগমাটায় বিভক্ত কোন পর্বের প্রাণীদের? সেটা হচ্ছে ভাই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, মাথায় রাখবেন। দেন 2 নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে মস্তকে 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা এবং কি থাকে ভাইয়া? পুঞ্জক কি থাকে। মস্তকে 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা এবং কি থাকে? পুঞ্জক কি থাকে। দেন 3 নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য মাথায় রাখবেন, অধিকাংশ দেহ গহ্বর হচ্ছে রক্তপূর্ণ হিমোসিল নামেও পরিচিত। কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছিল এভাবে, অলরেডি কোয়েশ্চেন এসেছিল যে দেহ গহ্বর রক্তপূর্ণ হিমোসিল নামে পরিচিত কোন পর্বের প্রাণীদের? সেটা হচ্ছে ভাই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। মনে রাখবেন দেহ গহ্বরটা হচ্ছে রক্তপূর্ণ হিমোসিল নামে পরিচিত। এখানে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিটা ইনফরমেশন কিন্তু ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো একটা ইনফরমেশনও এখান থেকে বাদ দিতে পারবেন না আপনি। দেন 4 নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচল
রেচন অঙ্গটা মালপিজিয়ান নালিকা নামে পরিচিত। অলরেডি এটা কোয়েশ্চেন এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় যে রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা নামে পরিচিত। মালপিজিয়ান নালিকা রয়েছে কোন পর্বের প্রাণীদের? সেটা হচ্ছে ভাই আর্থপোডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গটা মালপিজিয়ান নালিকা নামে কি ভাই পরিচিত। দেন দেখেন বহিকঙ্কাল হচ্ছে ভাই কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন নির্মিত। ঠিক আছে, মাথায় রাখবেন বহিকঙ্কালটা কাইটিন নির্মিত এবং পৌষ্টিকতন্ত্র হচ্ছে ভাই সম্পূর্ণ। পৌষ্টিকতন্ত্র কি ভাই? সম্পূর্ণ। দেন 7 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্ত্রী পুরুষ পৃথক প্রায় ক্ষেত্রে কি ঘটে ভাই? রূপান্তর ঘটে। স্ত্রী পুরুষ পৃথক প্রায় ক্ষেত্রে কি ঘটে ভাই? রূপান্তর ঘটে। এই যে কিছু বৈশিষ্ট্য এখানকার মধ্যে যে প্রথম যে 5-6টা আছে এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে রেচন অঙ্গটা মালপিজিয়ান নালিকা নামে পরিচিত আর্থপোডা পর্বের প্রাণীদের এবং দেহ গহ্বর হচ্ছে রক্তপূর্ণ হিমোসিল নামে পরিচিত, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে বহিকঙ্কাল হচ্ছে কাইটিন নির্মিত আর্থপোডা পর্বের প্রাণীদের। এই যে এই বৈশিষ্ট্যগুলো ভাইয়া আপনি যত প্র্যাকটিস করবেন অত মনে থাকবে। নিজে নিজে চোখ বন্ধ করে একটু রিমেম্বার করার ট্রাই করবেন। এটা আমি বারবার বলি যে চোখ বন্ধ করে আপনি কতটুকু রিমেম্বার করতে পারেন এটাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এই কিছু বিশেষ বৈশিষ্ট্য এগুলো আপনাকে রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে ভাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। আসেন আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি তো আমরা তো এই কোয়েশ্চেন এখন সলভ করতে পারবো যে সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্গত। দেখেন ফার্স্ট আমরা যে বৈশিষ্ট্যটা দেখেছিলাম, যে বিশেষ বৈশিষ্ট্যটা দেখেছিলাম, দেখেন ভাই ফার্স্ট যে বিশেষ বৈশিষ্ট্যটা দেখেন দেখা হচ্ছে ভাই কি সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট ট্যাগমাটায় কি বিভক্ত। এই যে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট দ্যাট মিন্স হচ্ছে সন্ধিপদ প্রাণীরা হচ্ছে ভাই আর্থপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট ট্যাগমাটায় বিভক্ত কোনটা? দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেন অ্যান্সার কি হবে? সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্গত? সন্ধিপদ প্রাণীরা হচ্ছে ভাইয়া আর্থপোডা পর্বের অন্তর্গত। যেটা আমি আর্থপোডা পর্বের প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে ফার্স্ট যে বিশেষ বৈশিষ্ট্য সেখানে কিন্তু আছে। দেখেন দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট ট্যাগমাটায় বিশিষ্ট, তার মানে হচ্ছে সন্ধিপদ। হ্যাঁ ঠিক আছে, সন্ধিপদ প্রাণীরা হচ্ছে ভাইয়া আর্থপোডা পর্বের অন্তর্গত। পাশাপাশি আপনি দেহ গহ্বর রক্তপূর্ণ হিমোসিল নামে পরিচিত, রেচন অঙ্গ মালপিজিয়ান নামে খুব পরিচিত, বহিকঙ্কাল কাইটিন নির্মিত। এই যে বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আর্থপোডা পর্ব সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আসলে ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন পানি সংবহন তন্ত্র পাওয়া যায় নিচের কোনটাতে? দেখেন কোয়েশ্চেনটা ভাই পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কি পরিপেরা, না আর্থপোডা, না একাইনোডার্মাটা, না করডাটা? দেখেন ভাই এই কোয়েশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই একাইনোডার্মাটা পর্বের প্রাণীর কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় এসে এই টাইপের আপনি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। কোন পর্ব ভাইয়া? একাইনোডার্মাটা পর্ব। আমি কিন্তু বাইসিরিয়ালি যতগুলো পর্ব এর আগে কিন্তু ভাই আর্থপোডা পর্ব নিয়ে অনেকগুলো ইনফরমেশন আপনাকে দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলে আপনাদেরকে চোখ বন্ধ করে রিমেম্বার করার ট্রাই করবেন। চোখ বন্ধ করে রিমেম্বার করা মানে আপনি চোখ বন্ধ করলে কয়টা আপনার মাথায় আসতেছে এই জিনিসটা হচ্ছে সলিড নলেজ। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে চোখ বন্ধ করে আপনি কয়টা পারেন এই জিনিসটা ট্রাই করবেন সবচেয়ে বেশিবার। তো আসেন ভাই একাইনোডার্মাটা পর্বের প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে বিশেষ বিশেষ, যেমন এরা গভীর সমুদ্রের প্রাণী নামে পরিচিত। অলরেডি এই বৈশিষ্ট্য দিয়ে কোয়েশ্চেন এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে গভীর সমুদ্রের প্রাণী নামে পরিচিত কারা? একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা হচ্ছে ভাইয়া গভীর সমুদ্রের প্রাণী নামে পরিচিত। দেখেন কণ্টকত্বক নামেও পরিচিত। কি নামে ভাইয়া? কণ্টকত্বক নামেও পরিচিত। দেখেন ভাই প্রতিটা বৈশিষ্ট্য যে কোনো একটা বৈশিষ্ট্য কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে দিতে পারে। সো দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি অনেকগুলো বৈশিষ্ট্য কালেক্টিং করে কিন্তু আপনার জন্য শেয়ার করি। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক গুছানো সাজানো গুছানো ইনফরমেশন। সো আপনি চাইলে এগুলো নোট করে রাখতে পারেন। এই যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা ফার্স্ট যে বৈশিষ্ট্য গভীর সমুদ্রের প্রাণী নামে পরিচিত, আবার কি ভাইয়া কণ্টকত্বক নামে পরিচিত। দেন 3 নাম্বার হচ্ছে ভাইয়া পানি সংবহন তন্ত্র বিদ্যমান। কি বিদ্যমান ভাইয়া? পানি সংবহন তন্ত্র বিদ্যমান। যেহেতু এটা সমুদ্রের মধ্যে থাকে, গভীর সমুদ্রের মধ্যে, দ্যাটস ওয়াই এদের পানি সংবহন তন্ত্র থাকা স্বাভাবিক। এই জিনিসটা এভাবেও মাথায় রাখতে পারেন। দেন হচ্ছে ভাইয়া ফেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। কি যুক্ত ভাইয়া? ফেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত কোন পর্বের প্রাণীদের? সেটা হচ্ছে ভাই একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের। দেন 5 নাম্বার হচ্ছে ভাই রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র কি? অনুপস্থিত।
দেন 6 নম্বর যে ইনফরমেশন, এরা হচ্ছে পঞ্চ ওরীয় প্রতিসম, বাট লার্ভা দশায় হচ্ছে ভাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। কারা? একানোডার্মাটা পর্বের প্রাণীরা। দেন 7 নম্বর যে ইনফরমেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওরাল তলে 5টি অ্যাম্বুলাক্রাল খাস বিদ্যমান। সেটা হচ্ছে ভাই ওরাল তলে হচ্ছে ভাই 5টি অ্যাম্বুলাক্রাল খাস বিদ্যমান থাকে। এই বৈশিষ্ট্যটা একানোডার্মাটা পর্বের প্রাণীদের দেখা যায়, যে ওরাল তলে 5টি অ্যাম্বুলাক্রাল খাস বিদ্যমান থাকে। কোন পর্বের প্রাণীদের? সেটা হচ্ছে ভাই একানোডার্মাটা পর্বের প্রাণীদের। এই যে দেখেন অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনি মনে রাখবেন। একানোডার্মাটা পর্বের প্রাণীরা গভীর সমুদ্রের প্রাণী নামে পরিচিত, কণ্টকতক নামে পরিচিত, পানি সংবহনতন্ত্র বিদ্যমান, পেডিসিলারি নামক বহিকঙ্কালযুক্ত, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। যেহেতু পানি সংবহনতন্ত্র আছে সেখানে রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, এটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। দেন পঞ্চ ওরীয় প্রতিসম, লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওরাল তলে হচ্ছে 5টা কি ভাইয়া অ্যাম্বুলাক্রাল খাস বিদ্যমান থাকে। কোন পর্বের প্রাণীদের ভাইয়া? একানোডার্মাটা পর্বের প্রাণীদের। এই যে কয়েকটি ইনফরমেশন ভাইয়া, এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই ভর্তি পরীক্ষা এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। এই যে তার মানে এই কোয়েশ্চেন অ্যান্সার কি হবে ভাইয়া? পানি সংবহনতন্ত্র বিদ্যমান কোন পর্বের প্রাণীদের? একানোডার্মাটা পর্বের প্রাণীদের। পানি সংবহনতন্ত্র বিদ্যমান থাকার কারণে ভাইয়া এদের মধ্যে কি অনুপস্থিত বলেন তো? রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। কি অনুপস্থিত ভাইয়া? রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। তাহলে কোয়েশ্চেনটা এভাবে হতে পারে, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত কোন পর্বের প্রাণীদের মধ্যে? তাও আনসার হচ্ছে ভাই কি? একানোডার্মাটা পর্বের প্রাণী। আপনি পাশাপাশি এখানে যে কয়েকটা ইনফরমেশন গুলো দিলাম, আমি আবারও বলতেছি, আপনি চোখ বন্ধ করে কয়েকটা ইনফরমেশন, বিভিন্ন পর্বের কয়েকটা ইনফরমেশন আপনি মাথায় রাখতে পারেন। এই জিনিসটা একটু নলেজে ক্যাচ করতে পারেন কিনা দেখেন, এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে মনে রাখার। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন পর্বের প্রাণীদের সুডোসিলুমেট বলা হয়? দেখেন কোয়েশ্চেনটা ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোন পর্বের প্রাণীদের সুডোসিলুমেট বলা হয়? দেখেন ভাই, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, এই যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কিন্তু অ্যাটলিস্ট একটা অথবা আসলে 2 থেকে 3টা কোয়েশ্চেন হয়েছিল এক সময়, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা কিন্তু যারা ডিইউর ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার আপনাদেরকে এই জিনিসটা কিন্তু রিমেম্বার করিয়ে দিচ্ছি। তো ভাই দেখেন, এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে যে রিলেটেড ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ভাই আপনাকে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে, কারণ এই নেমাটোডা পর্বটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অলরেডি এই নেমাটোডা পর্ব থেকে ইউনিট প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু কোয়েশ্চেন এসেছিল। আসেন আমরা নেমাটোডা পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য আজকে আপনাদেরকে রিমেম্বার করে দিব। অ্যাকচুয়ালি এগুলো হয়তো আপনি বারবার পড়েছেন, বাট কিছু জিনিস আমি আপনাকে এই ক্লাসগুলোর মাধ্যমে জাস্ট একটু ঝালাই করে নেওয়া বাট রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের ভিডিওগুলোর মেইন উদ্দেশ্য। আসেন ভাই কোয়েশ্চেন প্যাটার্নগুলো কিভাবে ছিল দেখেন। নেমাটোডা পর্বের যে ফার্স্ট বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাই দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুই দিকে সুচালু, 1 মিটার পর্যন্ত কি হয় ভাই লম্বা হয়। এই ইনফরমেশনটা মনে রাখবেন, 1 মিটার পর্যন্ত কি হয় ভাই লম্বা হয়। এবং দেহটা নলাকার প্লাস হচ্ছে দ্বিপার্শ্বীয় কি ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুই দিকে সোছালু, 1 মিটার পর্যন্ত কি ভাইয়া লম্বা। দেন 2 নম্বর যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাইয়া সুডোসিলুমেট। এখন একটা জিনিস অনেকে ভুল করেন, দেখা যায় কোয়েশ্চেনে অনেক সময় সুডোসিলুমেট না দিয়ে ভাইয়া অপকৃত সিলুম অথবা ভ্রান্ত সিলুম দিয়ে দেয়। তবে ভাই একটা জিনিস মনে রাখবেন, সুডোসিলুমেট যে কথা, অপকৃত সিলুম একই কথা, ভ্রান্ত সিলুম একই কথা। যেটা লাউ সেটা কদুর মতো, আমি এটা বারবার বলি। অর্থাৎ সুডোসিলুমেট আসলেও কোয়েশ্চেনে একই, অপকৃত সিলুম আসলেও একই, ভ্রান্ত সিলুম আসলেও একই, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। তাহলে সুডোসিলুমেট অথবা অপকৃত সিলুম অথবা ভ্রান্ত সিলুম দেখা যায় কোন পর্বের প্রাণীদের মধ্যে ভাই? নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। এই বিশেষ বৈশিষ্ট্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। সুডোসিলুমেট যে কথা, অপকৃত সিলুম একই কথা, ভ্রান্ত সিলুম একই কথা। ভ্রান্ত সিলুম দেখা যায় কোন পর্বের প্রাণীদের মধ্যে ভাই? নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। দেন 3 নাম্বার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাই দেহ নমনীয় ইলাস্টিন নির্মিত। কি নির্মিত ভাই? ইলাস্টিন নির্মিত, অকুশীয় কিউটিকলে কি থাকে ভাইয়া? আবৃত থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। দেন 4 নাম্বার যে বিশেষ বৈশিষ্ট্য, এটা কিন্তু অলরেডি ডেন্টাল প্লাস মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে। মেডিকেল প্লাস ডেন্টাল কিন্তু অলরেডি এই বিশেষ বৈশিষ্ট্যটা চলে আসছে। সেটা কোয়েশ্চেনটা ছিল এরকম, নলের ভিতর নল,
ঠিক আছে, এই নলের ভিতর নল দেখা যায় কোন পর্বের প্রাণীদের মধ্যে? এই যে নলের ভিতর নল ধরনের গঠনের মতো দেখায় কোন পর্বের প্রাণীদের মধ্যে? ভাই নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্যটা অলরেডি ভর্তি পরীক্ষায় চলে এসেছে, মাথায় রাখবেন। নলের ভেতর নল, ঠিক আছে, নলের ভেতর নল ধরনের গঠন দেখা যায় কোন পর্বের প্রাণীদের মধ্যে? ভাই নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। দেন 5 নাম্বার যে বিশেষ বৈশিষ্ট্য দেখেন, শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র কি ভাইয়া? অনুপস্থিত, দুইটাই অনুপস্থিত। শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত, এবং অধিকাংশ প্রাণী হচ্ছে ভাইয়া এক লিঙ্গ। এই যে কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য ভাইয়া, এগুলো আপনাকে রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। তাহলে আমি কয়েকটা জিনিস আপনাকে এখানে বললাম, সেটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটাও কিন্তু কোয়েশ্চেন এসেছিল অলরেডি ভর্তি পরীক্ষায়। দ্বিপার্শ্বীয় প্রতিসম কোন পর্বের প্রাণী? সেটা হচ্ছে ভাই নেমাটোডা পর্বের প্রাণীরা। এবং 1 মিটার পর্যন্ত কি হয় ভাই? এরা লম্বা হয়। আর সুডোসিলুমের যে কথা, অপকৃত সিলুম একই কথা, ভ্রান্ত সিলুম একই কথা। আর একটা জিনিস বললাম হচ্ছে নলের ভেতর নল ধরনের গঠনের মতো দেখায় ভাই কি? এই কোয়েশ্চেনটা চলে এসেছে নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। পাশাপাশি মনে রাখবেন, দেহ নমনীয় ইলাস্টিন নির্মিত কিউটিকুলে আবৃত থাকে। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এটাও কিন্তু এবারের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভাই নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, এখন তো আপনি পারবেন এই কোয়েশ্চেনের সলিউশন। কোন পর্বের প্রাণীদের সুডোসিলুমেট বলা হয়? তাহলে আমরা দেখেছিলাম নেমাটোডা পর্বের প্রাণীদের বলা হয় কি? সুডোসিলুমেট। অর্থাৎ সুডোসিলুমেট যে কথা, অপকৃত সিলুম একই কথা, এটা বলেছিলাম আপনাকে। ভ্রান্ত সিলুম একই কথা। অর্থাৎ কোয়েশ্চেনটা এভাবেও হতে পারতো যে কোন পর্বের প্রাণীদের মধ্যে অপকৃত সিলুম দেখা যায়, ঠিক আছে, অপকৃত সিলুম বলা হয়, সেটা হচ্ছে ভাই নেমাটোডা পর্বের প্রাণী। এই যে কয়েকটা ইনফরমেশন, এগুলো একটু মাথায় রাখবেন। এবং কিভাবে মাথায় রাখবেন সেটার জন্য আমি বারবার টিপস দিই। আপনি এই যে বৈশিষ্ট্যগুলো একবার পড়ে কনসেন্ট্রেশন দিয়ে দেন চোখ বন্ধ করে আপনি কয়টা রিমেম্বার করতে পারেন সেই জিনিসটা সবচেয়ে বেশি বার ট্রাই করবেন। যত বেশি রিমেম্বার করতে পারবেন আপনি মনে রাখবেন, এই জিনিসটা আপনার জন্য তত বেশি স্ট্রংনেস হিসেবে কাজ করবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোনটি প্রজাতির নামকরণের সাথে সম্পর্কিত? নিচের কোনটা প্রজাতির নামকরণের সাথে সম্পর্কিত? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে করা কোয়েশ্চেন। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইজিলি এই টাইপের কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। বাট আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য কিন্তু এটা নয় যে শুধুমাত্র এই কোয়েশ্চেনটার সলিউশন আপনার সাথে শেয়ার করা। আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোয়েশ্চেন রিলেটেড সামনের ভর্তি পরীক্ষার জন্য আরো কি কি বেসিক রিলেটেড ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হবে, এগুলা রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে ভাইয়া আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। তো দেখেন ভাইয়া, আমরা যারা এই চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তারা কিন্তু প্রথমেই এই যে নামকরণ সম্পর্কিত, প্রজাতির নামকরণ সম্পর্কিত বিভিন্ন রুলস রেগুলেশন পড়েছিলাম। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্থা ছিল যে নামকরণের, সেটা হচ্ছে ICJTN, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, এই নামটা মনে রাখবেন, যেটা হচ্ছে ICJTN এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, যেটা প্রজাতির নামকরণের একটা কি সংস্থা। ঠিক আছে, দেন আসেন যে আরো কিছু ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে। প্রাণী জগতে পর্বের সংখ্যা হচ্ছে টোটাল 33টা। টোটাল পর্ব কয়টা ভাই? 33টা পর্ব আছে। এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে মেজর বা প্রধান পর্ব হচ্ছে ভাই 9টা। তাহলে টোটাল পর্ব হচ্ছে কয়টা? প্রাণী জগতে 33টা, বাট মেজর বা প্রধান পর্ব হচ্ছে ভাই টোটাল কয়টা? 9টা। ইনফরমেশনটা মাথায় রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন ত্রিপদী নামকরণের জনক। ত্রিপদী কিন্তু ভাইয়া, আমরা কিন্তু ভাই দ্বিপদী নামকরণের জনকের নাম সবাই জানি। দ্বিপদী নামকরণের জনকের নাম কিন্তু ভাই আমরা সবাই জানি, সেটা হচ্ছে ভাই ক্যারোলাস কি লিনিয়াস। তবে ভাই এক্সেপশনাল জিনিসটা দেখেন, ত্রিপদী নামকরণের একজন কিন্তু জনক আছে। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই। দেখেন মনে রাখবেন, ত্রিপদী নামকরণের জনক হচ্ছে ভাইয়া পাখি বিজ্ঞানী স্ল্যাগেল। পাখি বিজ্ঞানী স্ল্যাগেল হচ্ছে ভাইয়া ত্রিপদী নামকরণের জনক। দেন পাশাপাশি আরো কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে ট্যাক্সেন কি, এটা কিন্তু অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল। এই যে ট্যাক্সেন জিনিসটা কি? ট্যাক্সেন হচ্ছে ভাইয়া শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ক্যাটাগরিকে বলা হয় হচ্ছে ভাইয়া ট্যাক্সেন। ট্যাক্সেন জিনিসটা কি ভাই? শ্রেণীবিন্যাসের প্রতিটা ক্যাটাগরিকে বলা হয়েছে ট্যাক্সেন বা ধাপ। দেন
লাস্ট যে ইনফরমেশনটা আমি আপনাকে মনে করিয়ে দিব, এই ইনফরমেশনটাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। সেটা হচ্ছে ভাইয়া শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হলো ভাইয়া কি? প্রজাতি। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হলো কি? প্রজাতি। কারণ আমরা যারা নামকরণের সিরিয়ালগুলো শিখেছিলাম তারা কিন্তু অবশ্যই এটা বুঝতে পারতেছি কেন সর্বনিম্ন ধাপ মৌলিক একক প্রজাতি। কারণ স্টার্ট হয় কি থেকে? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। একদম লাস্টের সর্বনিম্ন ধাপটা হচ্ছে ভাই কি? প্রজাতি। তো মাথায় রাখবেন শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক হচ্ছে প্রজাতি। ট্যাক্সন হচ্ছে ভাই শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ক্যাটাগরি। ত্রিপদী নামকরণের জনক হচ্ছে ভাই পাখি বিজ্ঞানী স্ল্যাগল। প্রাণী জগতের টোটাল পর্ব হচ্ছে 33, তবে তার মধ্যে মেজর বা প্রধান পর্ব হচ্ছে 9টা, এবং যে নামকরণের সাথে সম্পর্কিত সংস্থাটা হচ্ছে কি ভাই? ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। এই জিনিসটা মনে রাখবেন। এই যে কয়েকটা বেসিক ইনফরমেশন ভাই, এগুলো আপনাকে রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে ভাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। দ্যাটস ওয়াই আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সার কি হবে এটা তো আমরা সবাই জানি। নিম্নের কোনটি প্রজাতির নামকরণের সাথে কি ভাই সম্পর্কিত? সেটা হচ্ছে কি ভাই? ICJN, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। পাশাপাশি আমি আপনাকে যে এই যে আরো কতগুলো বেসিক রিলেটেড ইনফরমেশন দিলাম, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ওকে, টুডে আপ টু দিস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।